অঢেল সম্পত্তির মালিক রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা অধ্যাপনা ছেড়ে নাম লেখান রাজনীতিতে। রিসোর্টের নামে স্থানীয়দের জমি দখলের অভিযোগ। প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। ডিসি এডিসির সম্মানী দেওয়ার দাবি অধ্যক্ষের। শিক্ষার্থীদের বিক্ষোভ। নারায়ণগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহাকে ভারতে পাচার, জালে আটকা আরো কয়েকজন নারী। পাচার হওয়াদের উদ্ধারের আশ্বাস পুলিশের। বেহাল মিরপুরের ধামাল কোর্ট এলাকার সড়ক চরম ভোগান্তিতে এলাকাবাসী, জেনেও নিশ্চুপ জনপ্রতিনিধি। এবং চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, বদলি নেমে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্টিনেজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধি। এবার বিস্তারিত। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান নরসিংদীতেও স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গত 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লার এসব সম্পদের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সহকর্মী সুমন বর্মনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদী রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির উপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিত্ত সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিচ্ছে এটা আমার জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরই খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অঢেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে যে এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঢাকার দক্ষিণ খান সহ বগুড়ার বিভিন্ন উপজেলায় টানা 5 দিনের অভিযানে চুরির সাথে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেফতার সহ উদ্ধার করা হয়েছে 10,85,940 টাকা। পেশাদার চক্রের 5 জন মিলে ব্যাংকে চুরি সংঘটিত করে টাকা নিয়ে গেছেন ময়লার ব্যাগে। টাকার ভাগাভাগি শেষে মূল পরিকল্পনাকারী কিনেছিলেন একটি মোটরসাইকেলও। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 12 জুন রাতে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ের আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে মুখে পলিথিন পেঁচিয়ে আর বেলচা হাতে পেশাদার চোরচক্র লুট করে উপশাখার প্রায় 29,40,618 টাকা।
ঘটনার ১২ দিন পর ঢাকার দক্ষিণখান এলাকাসহ বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ ও আদমজী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত আলামত সহ উদ্ধার করা হয়েছে ১০,৮৫,৯৪০ টাকা। টাকা ভাগাভাগি শেষে মূল হোতা কিনেছিলেন একটি বাইকও। আমাদের এই ধারাবাহিক ৫ দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই ৪ জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। চুরির মূল হোতা জাহিদের নির্দেশনায় প্রথমে বিমল এবং আরেক পলাতক আসামি সারাদিন উপশাখার আশপাশ পর্যবেক্ষণ করে। রাতে জাহিদ আর বিমল পিছন দিয়ে ব্যাংকে প্রবেশ করে সিন্দুক ভেঙে টাকা চুরি করে ময়লা ফেলার ব্যাগে করে নিয়ে যায়। সকল আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানায় পুলিশ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সদরের পল্লী মঙ্গল এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে চুরি ও ২৭শে মে রাতে বগুড়া শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনাও একই সূত্রে বাধা থাকতে পারে বলছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি পালানোর পর গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ব্রিফিং করছে পুলিশ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আভিযানিক দলগুলো ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বগুড়ায় কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বগুড়া জেলা কারাগার থেকে ৪ জন ফাঁসির আসামি কিন্তু গতকাল রাতে দেয়াল ফুটো করে দেয়াল টপকে কিন্তু পালিয়েছে। এ নিয়ে কিন্তু সরাসরি প্রেস ব্রিফিং করছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা একটু সরাসরি তার ব্রিফিং এ চলে যাচ্ছি, আমরা একটু সরাসরি শুনবো তার কাছে। জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে ৪ জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই ৪ জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে ৪ জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু ৩টা ৫৬তে বা ৫৫ বা ৫৬তে আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল ৪টা ১০, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি। এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা অভিযানী দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যে ৪ জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই ৪ জন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি। এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই ৪ জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই ৪ জন যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই ৪ জন। এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই ৪ জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল
তারা তাদেরকে গ্রেপ্তার করে। আমি মনে করি, এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে, মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তিনি কিন্তু এই খবরটি পাওয়ার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সক্রিয়ভাবে আমাদের এই কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি আমাদের সরাসরি নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় তিনিও কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি আমাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পেরেছি। এবং আমি যেটা বলতে পারি যে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্ত এবং যে কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটুক, যাই ঘটুক না কেন, আমরা কিন্তু আমাদের কর্তব্যতে কখনো পিছুপা হই না। এবং আমি মনে করি আমাদের যে সকল অফিসার যারা এই রাতের বেলায় রাত 4টার সময় সেই সময় যারা এত একটি জরুরি পরিস্থিতি যারা মোকাবেলা করেছেন, যারা নিজেরা শারীরিকভাবে উপস্থিত হয়ে অভিযান পরিচালনার মাধ্যমে এই 4 জন পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছেন, তারা সত্যি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি বলতে চাই বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ বগুড়া আমরা এই ধরনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আমাদের যে আইনানুগ পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব। এবং এই ক্ষেত্রে আমি মনে করি জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন যে কাজটি করা হবে, যেহেতু তারা 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানা থেকে পলায়ন করেছে, সেই জন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে এবং মামলা হওয়ার সাপেক্ষে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সাপোর্ট করব এবং বিজ্ঞ আদালত থেকে আবারও তাদেরকে নিশ্চয়ই জেলখানায় হস্তান্তর করা হবে। তবে এই দর্শক, বগুড়ার কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই নিয়ে ব্রিফ করছিলেন পুলিশ, আমরা সেখানেই সরাসরি ছিলাম। নারায়ণগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী নিখোঁজ রাহা পাচার হয়েছে ভারতে। সেখানে মাদক সেবন ও নানা নির্যাতনেরও তথ্য প্রমাণ এখন দেশ টিভির হাতে। পাচার চক্রের অন্যতম তানভীর একইভাবে পাচার করেছে তার স্ত্রীকেও। বিষয়টি পুলিশকে জানালে পাচার হওয়াদের ভারত থেকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন তারা। এম এ আজিম জানাচ্ছেন এরই বিস্তারিত। 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মরিয়ম আরফান রাহা ঢাকায় ঘুরতে যাবার কথা বলে গেল 12 জুন তাকে বাসে তুলে অজ্ঞান করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ভারতে। আর এত সব কর্মকাণ্ডে জড়িত তানভীর নামের এ যুবক জ্ঞান ফিরলে পরিস্থিতি বুঝে বোনকে কল দেয় রাহা, জানায় বাঁচার আকুতি। রাহা, একা ওইখান থেকে কোথাও যাবি না, মিমের সাথেও যাবি না, পুলিশের সাথে তোরা পুলিশের কাছে থাকবি, তোরা পুলিশের কাছে থাকবি, আমরা যতক্ষণ পর্যন্ত তোর কাছে না পৌঁছাই। তানভীরের কথায় সায় দিয়ে মাদক সেবন থেকে শুরু করে তার কথা মতো সব কাজ করতে থাকে সে। তবে কৌশলে ছবি তুলে বাবা ও বোনকে পাঠাতে শুরু করে রাহা। এক পর্যায়ে ভারতের সড়কে পুলিশ দেখে দৌড়ে যায় সে। ততক্ষণে কেটে পড়ে পাচারকারীরা। রাহাকে পাচার করতে তানভীর ব্যবহার করে তার সদ্য বিবাহিত স্ত্রী মিমকেও। তাকেও একইভাবে বিক্রি করা হয় ভারতে। তবে সে এখন পুলিশ হেফাজতে। বইলা নিয়ে আসি নাই ওর ফ্যামিলি, এটাই তো আমি বললাম যে এটাই আমার ভুল, যে আমি তো ফ্যামিলি থেকে বইলা নিয়ে আসি নাই, বাদ দিলাম, কারণ আমি জানি আমি আমার নিজের লাইফটা নষ্ট করছি। কিন্তু দেখো এটা নিজের দেশ না, এই জায়গার ভিতরে যদি আমি এরকম একটা সিচুয়েশনে থাকি, তোমার জায়গায় তোমার বোনটারে তুমি নিতাছেন, আমার ফ্যামিলি থেকে কেউ আমার সাপোর্ট করবো না, তাহলে এই কাজটা কি আপু ঠিক কও? মেয়েকে আনতে যেতে হবে ভারতে। তবে ভিসা, পাসপোর্ট আর অর্থ না থাকায় দিশেহারা রাহার বাবা। মা বাবা দুইটাই আমি। এই মেয়েটাকে আমি যদি মেয়েকে খাইয়ে না দিতাম ও খেত না, আমার সাথে ছাড়া ঘুমাইতো না। আমার সেই মেয়েটাকে ভয় দেখাইছে যে 25 জন ওকে রেপ করবে। বিষয়টি নিয়ে দেশ টিভি থেকে কথা বলা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মেয়েটিকে কলকাতা পুলিশ উদ্ধার করে একটি সেফ হোমে রেখেছে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এখন মেয়েটির পরিবারকে পুলিশি সহায়তা দিয়ে মেয়েটিকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে মেয়েটিকে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি, সেই প্রসেসটা আমরা অব্যাহত রেখেছি। 3 দিন ধরে রাহাকে খুঁজে না পেয়ে অবশেষে গেল 15 জুন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে।
নারায়ণগঞ্জে ফোন করে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা, পূর্বশত্রুতার জেরে খুন, ধারণা স্থানীয়দের, জড়িতদের খুঁজছে পুলিশ। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। পাঁচ বছর পর পর জনপ্রতিনিধি বদল হলেও বদলায়নি মিরপুরের ধামাল কোর্ট এলাকার সড়কের অবস্থা। ভোগান্তি কাটেনি এলাকাবাসীর। রোজার আগে সড়কটির সংস্কার কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত কিছুই দেখা যায়নি। বেহাল সড়কের কারণে এলাকায় আসে না ওএমএস এর ট্রাকও। এতে নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বাকিটা জানাচ্ছেন ইফতেখার রেজা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের ধামালকোট এলাকাটিতে প্রায় 80,000 থেকে 1 লাখ লোকের বসবাস। প্রতিদিনই এ সড়ক দিয়ে চলাচল করে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন। এলাকাটিতে বর্ষাকালে জমে হাঁটু পানি আর শুকনো মৌসুমে ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এখানে বৃষ্টি হলে মনে করেন পানি জমাট হয়ে যায়, মানুষের চলাফেরা, রিক্সা গাড়ি কোনো কিছু কেউ আসতে চায় না। স্কুলে যাইলে জামা কাপড় ভিজা যায়, আবার মাঠে খেলতে পারি না বিকালবেলা। কেন? পানিতে শরীর ভিজা যায়, তারপর বাবা মা মারে। দুর্গন্ধ জাগো ক্ষমতা আছে, ওরা মনে করেন যে এটা করে রাখছে, কিছু করার নেই আমাদের। কেউ হাতে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, গাড়ি উল্টে পড়ে যায়, পানি উঠলে হাঁটা চলার বন্ধ একবারে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেও দায়িত্ব নেয়ার পর ভুলে গেছেন স্থানীয় কাউন্সিলর। কাজ শুরুর কোনো লক্ষণ নেই বলেও জানান তারা। আমরা গেছি কমিশনারের কাছে কয়েকবার, বলতেছে রোজার ঈদের পর রোজার ঈদ গেল, এখন কোরবানি ঈদের পর করার কথা এখনো করে নাই। আমাদের থেকে ভোট নিয়ে জিতাই এই এলাকা, পুরো এলাকার ভোট সুন্দর করে নিছে, নেওয়ার পরের থেকে আঙ্গরে আর জিগায় নাই। যে আসে সেই বলে হবে, হচ্ছে এর ভিতর দেখা যাচ্ছে কাইটে কিটে রাস্তার মাঝখানে গর্ত করে রেখে গেছে, আর রাস্তা করে নাই কখনো। আমরা বস্তিতে থাই দেখে তো আমরা একটা মানুষ, আমরা তো পশু পাখি না। ভোট দিয়ে কাউন্সিলরে ঠিক মতো ছানামালকে একটা বড় করে। বেহাল সড়কের কারণে এলাকায় আসতে পারে না ওএমএস এর ট্রাক, আর চলাচলে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু শিক্ষার্থী ও রোগীদের। এই রেশনটা আমাদের এলাকায় দেওয়া হয় না, কিন্তু অন্য এলাকায় দেওয়া হইতেছে, কিন্তু আমাদের এখানকার মহল্লা যারা আছে তারা কি আরেক জায়গায় আনতে পারবে? এটা কাটার পরে কোনো রেশনের গাড়ি আসেই না, আর আমরা যাও পাইতাম এটা অন্য অন্য এলাকা ওইদিকে সার্ভিসিং হয়ে যায়। তো লুগি লয়ে গেলেও কুলো করে লয়ে যেতে হয়, একটা বাচ্চা লয়ে গেলে কুলো হয়ে যেতে হয়, কোনো একটা গাড়ি আসে নাই। আমাদের রুগী নিতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের চাই যে এই রাস্তাটা দ্রুত যেন নির্মাণ করা হোক। এ বিষয়ে বরাবরের মতোই আশ্বস্ত করেন স্থানীয় কাউন্সিলর। ওয়াসার যে আপনার এক্সচেঞ্জ আছে এবং ইঞ্জিন আছে, তাদের সাথে আমি আলোচনা সবসময় চালাই যাচ্ছি, যোগাযোগ করতেছি। ঠিকাদার নিয়োগ দেবে সেটা বলছে, নিয়োগ দিলে ওয়াসার পাইপটা সরাই দিলে আমরা সাথে সাথে দ্রুত কাজটা করে ফেলাবো। আর কাজ অনুযায়ী আগামী নির্বাচনে কাউন্সিলরকে মূল্যায়ন করার কথা জানান স্থানীয়রা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে নাসির হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়ার এক হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাত 9:30টার দিকে নাসির সহ কয়েকজন যুবক শহরের মণ্ডলপাড়ার মোড়ে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে সেখানে মাদক বিক্রির টাকা ভাগ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা নাসিরকে রাস্তায় বের করে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি মার্কেটে যাই, এরপরে খবর পাইছি হাসপাতালে 8:30-9টার দিক দিয়ে আমার কাছে একটা ফোন গেছে যে আপনার ভাইয়ের গাড়ি যিনি মাইরা ভিক্টোরিয়া হলাই দিয়ে গেছে। আমরা শুনি না দৌড়িয়ে আছি, আমার ভাইয়ের অবস্থা ফোন পাইছি যে আমাদের ছোট ভাইরা কোপায় মারা ফেলছে, এই যে ভিক্টোরিয়া আসলাম। সংবাদ সকালে আরো থাকছে। যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করলেন জুলিয়ান অ্যাশেন্স। 12 বছর পর চূড়ান্তভাবে পেলেন মুক্তি, শিগগিরই ফিরবেন অস্ট্রেলিয়ায়।
সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী হাজারো পরিবার। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি। অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছয়নি যতটা আমরা জানি, এবং আমাদের দর্শককে আমাদের জানানোর চেষ্টা করছিলাম। এতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা। কি অবস্থা আসলে দেখছেন সেখানকার? প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, চোখে পড়েছে কিনা, আপনার কাছে কি আপডেট আছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির যদি বলি, সেটা হচ্ছে একটা আশা জাগানিয়া দিক যে মৌলভীবাজারের বন্যা অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে যেটি আমরা বলে আসছি যে হাওর অঞ্চলের যে জলাবদ্ধতায় মানুষ পানিবন্দী ছিল, সেইখান থেকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাওর অঞ্চলের পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে হাওরের বেশ পানি কমেছে এবং অনেক বাড়িঘর থেকে পানি নেমে গেছে এবং মানুষের জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের যে হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলের যে জলাবদ্ধতার সৃষ্টি হয় বন্যায়, সেই জলাবদ্ধতা কমতে অনেকটা দীর্ঘ সময় লাগে। 2017 সালে প্রায় 6 মাসের মতো ছিল। এবারও সেরকম একটা আশা করা যাচ্ছে যে দীর্ঘ সময় লাগবে। তবে মানুষের যে ভোগান্তি সেটা অনেকটাই কমে যাচ্ছে বলে আমাকে জানিয়েছেন বানবাসী মানুষরা। ইতিমধ্যেই রাস্তাঘাট বেসে উঠেছে এবং মানুষের বাড়িঘর থেকে পানি নেমে গেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে পানি নামার সাথে সাথে যে গ্রামীণ রাস্তাগুলো আছে সেগুলা ক্ষয়ক্ষতি বেশি উঠতেছে এবং হাওর অঞ্চলের যে অনেকের বাড়িঘর আছে যেগুলো পানির ঢেউয়ে ভেঙে গেছে, যার কারণে এখন পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রে ফিরতে পারতেছে না। মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতির যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে প্রায় 42,000 কৃষক ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৎস্য সম্পদের প্রায় 5 কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে মৎস্য খামার আছে, পুকুর আছে, সেই সব মাছগুলো বেসে গেছে, যার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই সাথে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সড়কগুলো আছে সেই সড়কগুলা পানিতে নিমজ্জিত থাকার পরে এখন পানি কমার পরে সেইগুলা এখন দেখা যাচ্ছে যে অনেকটা ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি কথা বলেছিলাম এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা সেটা খোঁজ নিচ্ছেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করছেন কি পরিমাণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সঠিক তথ্য এখন পর্যন্ত তাদের কাছে নেই। পানি কমার পরে তারা এটা বিস্তারিত জানাতে পারবেন। অর্থাৎ শুধু বলি মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে মৌলভীবাজারের যে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। প্রশাসন বিভিন্নভাবে মানুষের দোরগোড়ায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে, সেই সাথে শুকনো খাবার, পানি, মোমবাতি সহ বিষয় নানাবিধ খাদ্য সামগ্রী মানুষের সামনে কাছে পৌঁছে দিচ্ছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই বন্যায় মানুষ এখন সাপ আতঙ্কে আছে। সাপ আতঙ্কে থাকার কারণে দিন তাদের যেমন তেমন যায়, রাত হলে মানুষ ঘুমোতে পারে না সাপের আতঙ্কে। কিন্তু এখন পর্যন্ত মৌলভীবাজারে কোনো সাপের কেউ কামড় দেয়নি। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যার পরিস্থিতি। মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি যুক্ত হয়েছিলেন। দর্শক, এবার মানিকগঞ্জে যাব। মানিকগঞ্জে আছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আমরা মাছের আড়তের খবরাখবর জানবো তার কাছ থেকে। আলিম যুক্ত হয়েছেন নিশ্চয়ই, আপনি জানাবেন আসলে আড়তে বিক্রি কেমন চলছে, দূর দূরান্ত থেকে খুচরা বিক্রেতারা আসছেন কিনা? মাছের বাজার আসলে যে পরিমাণে যে মাছ আড়তে এবং মাছের বাজারে যে পরিমাণ সরবরাহ থাকার কথা, কিন্তু সেরকম কিন্তু সরবরাহ নেই। নদ নদীর পরিমাণ কমে যাওয়া এবং নদীতে নতুন পানি আসা এই কারণে কিছু দেশি মাছ কিছুটা বেড়েছে। তো দেশি মাছ বাড়লেও কিন্তু দাম কিন্তু এখনো কমেনি। তো মাছের যে আজকের যে দর দাম যেটি দেখতে পেয়েছি আমরা, যে রুই মাছ যেটি চাষের সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে, কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। ইলিশ মাছের যেটা যে 1 কেজি সাইজের বড় সাইজের সেটি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি, এবং যে 1 কেজির নিচে যেগুলো সে মাছ বিক্রি হচ্ছে আজকে 1250 টাকা কেজিতে। তো আমরা এখন কথা বলবো একজন মাছ ব্যবসায়ীর সাথে যে আচ্ছা আজকে ইলিশ মাছের দর কেমন যাচ্ছে আর সরবরাহ কেমন?
সরবরাহ খুবই কম, আমরা মাছ খুবই কম পাইতেছি। আর 1 কেজি বা একটু বেশি হচ্ছে, এই গিল্লার ওজন হবে 1 কেজির থেকে একটু বেশি, দাম পড়তেছে 1600 টাকা। আর একটা আছে 700 750 গ্রাম, 1300 টাকা বিক্রি করতেছে, 1250 1300 টাকা। তাতে যেমনটি শুনছিলেন যে 1 কেজির ওজনের যে ইলিশ মাছ, সেই মাছ বিক্রি করছেন 1300 থেকে 1600 টাকা কেজি। আর 700 থেকে 800 গ্রামের যে ওজন, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি। তো এই নদ নদীতে নতুন পানি আসার কারণে দেশি মাছের কিছুটা সরবরাহ বাড়ায়, কিন্তু চাষের যে মাছ রয়েছে সেই মাছের দামটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কমেছে। কিন্তু দেশি মাছের বাজার কিন্তু এখনো ঠিকই অনেকটা দাম বেশি, যেটা 600 থেকে প্রায় 1600 টাকা কেজিতেও কিন্তু ইলিশ মাছ, দেশি মাছ বিক্রি হচ্ছে। তো বোয়াল মাছ যে ছোট সাইজের সেগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা কেজি, এবং বড় যেগুলি সেগুলো বিক্রি হচ্ছে 2400-2500 টাকা কেজিতে। তো আমরা সব মিলে বলতে পারি যে মাছ আসলে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও কিন্তু বাজার কিন্তু দাম কিন্তু এখনো বেশি, যে গরিবের জন্য যে দিন খাওয়া, যে মানুষ দিন আনে দিন খায়, এবং যে নিম্নবিত্ত মানুষের যে মাছে ভাতা বাঙালি যে একটা শব্দ রয়েছে, যে মাছ দিয়ে আসলে ভালো অন্য কিছু খাবে, কিন্তু সেই মাছ খাওয়ার মতো কিন্তু পরিস্থিতি নাই। তারা কিন্তু বলছেন যে আসলে মাছও এখন কিনতে পারছে না। যে পাঙ্গাস মাছ, যেটা আসলে গরিব মানুষের সবচেয়ে বেশি কিনতে হচ্ছে, সেই পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে আজকে 170 এবং 200 টাকা কেজিতে। তো জ্যোতি, এই ছিল আমার কাছে মাছের আড়ত এবং মাছের বাজার থেকে সর্বশেষ খবর। আলিমা, আপনি থাকুন। এবার যাব একই খবর নিয়ে, আসলে বাগেরহাটে যাব আমরা। বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, আসলে আড়তে বিক্রি কেমন চলছে এবং দূর দূরান্ত থেকে আসা খুচরা বিক্রেতারা কি বলছেন, দাম দর কেমন দেখছেন, সব মিলে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট সদর উপজেলার বারাকপুর যে মৎস্য আড়ত, এই মৎস্য আড়তে সকাল থেকেই কিন্তু এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে চাষের যে মাছ, সাদা মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পাঙ্গাস, শিঙ্গি, কই, মাগুর, এসব মাছ নিয়ে কিন্তু মাছ চাষিরা এখানে এসেছেন এবং বেচা বিক্রি শুরু হয়ে গেছে। মূলত এই বাজারটি, এই যে আড়তটি বাগেরহাটের অন্যতম বড় আড়ত। এখানে প্রতিদিন কিন্তু কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, বাগেরহাট কিন্তু উপকূলীয় অঞ্চল। এখানের মানুষ বেশিরভাগ সময় কিন্তু বঙ্গোপসাগর এবং সুন্দরবন থেকে আহরিত মাছের উপর নির্ভর করে। আসলে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবন এবং বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় এই যে বাগেরহাটের যে চাষের মাছ, এই চাষের মাছের উপর কিন্তু চাপ বেড়েছে, যার কারণে এই আড়তেও কিন্তু ব্যস্ততা বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি আড়তে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ, চায়না পুঁটি সহ বিভিন্ন ধরনের চাষের মাছ কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাকে একটু দামটা জানাতে চাই, এই আড়তে পাইকারি রুই মাছ বিক্রি হচ্ছে 11,000 টাকা মন, কাতলা, মৃগেল, গ্রাস কাপ 10 থেকে 12,000 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। কেজি ওজনের যে মাছ সেগুলো এখানে কিন্তু জেলা থেকেও মাছ আসে, যেমন এখানে যে শিঙ্গি মাছ এবং পাবদা মাছ বিক্রি হয় চাষের, সেটি কিন্তু সিলেট এবং ভৈরব অঞ্চল থেকে এস সোহান যুক্ত হয়েছিলেন বাগেরহাট থেকে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি কলেজে এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয় পুরো এলাকা জুড়ে। ওই ভিডিওটিতে অধ্যক্ষ দাবি করেন অতিরিক্ত টাকা ডিসি, এডিসি সহ সরকারি কর্মকর্তাদের সম্মানী হিসেবে দেয়া হবে। এভাবে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মিছিল করেছে কলেজ ক্যাম্পাসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিধি বহির্ভূত এমন ফি আদায় করায় অধ্যক্ষের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল মহোদয় তিনি আসলে এই বিধি বহির্ভূতভাবে এই টাকাটি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন। তবে এই ক্ষেত্রে এখনও কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ আসার পরে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কলেজের প্রিন্সিপাল তিনি আমাদের থেকে অতিরিক্ত টাকা দাবি করেন, শুধু বারবার মানে আমাদের প্র্যাকটিক্যালও তিনি 400 টাকা করে ধার্য করছেন, তারপর অনেক আন্দোলনের পর তিনি মাফ করেছেন, 40 টাকা এনেছিলেন, তারপর তিনি আমাদেরকে আবার মানে এডমিট কার্ড আমরা নেব তার জন্য আমাদের থেকে 300 টাকা করে দাবি করেছিলেন। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কাছে দোষ স্বীকার করে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। এদিকে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ এখনও কোনো মন্তব্য না করলেও অন্যায়ের সঙ্গে আপোষ না করার আহ্বান জানিয়েছেন উইকিলিক্সের সম্পাদক। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পূর্ব শর্ত অনুযায়ী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হন তিনি। এ সময় গুপ্তচর ভিত্তির আইন লঙ্ঘনের একক অভিযোগে মামলার শুনানি হয়। নিজের দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। এর পরপরই আদালত তাকে সাজার রায় দেয়। তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে কাটানোর সময়কে ওই সাজা হিসেবে বিবেচনা করে তাকে কারামুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। মুক্তি পেয়েই অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরবেন বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আদালতে অ্যাসাঞ্জকে মুক্তি দিলেও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে সাইপানের বাসিন্দাদের মাঝে। সে ক্ষমার অযোগ্য কাজ করেছেন বলেও দাবি তাদের। সে যা করেছে তা আমি পছন্দ করিনি, কারণ আমি নিজে সামরিক বাহিনীতে ছিলাম। জনগণকে তথ্য দেওয়া ঠিক নয়। সে বিশ্বাসঘাতক। লোকটি পালানোর চেষ্টা করেছিল, সমস্ত অভিযোগ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু অবশেষে সে এখন সাইপানে কিছু বিচারের মুখোমুখি হলো। এদিকে মুক্তির পর এ নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন উইকিলিক্সের সম্পাদক। অবশ্যই আমরা উইকিলিক্স এবং তার স্বাধীনতার জন্য যে প্রচারাভিযান চালিয়েছি তাতে আমরা আনন্দিত যে অবশেষে আমরা তার ভয়াবহ পরিস্থিতির সমাপ্তি দেখতে পাচ্ছি। সাংবাদিকতা করতে গিয়ে ভারী মূল্য পরিশোধ করেছেন তিনি। এত কিছুর পর একটাই প্রশ্ন, সাংবাদিকদের কি হবে? এটি কি কাজকে শীতল করার প্রভাব ফেলবে? আমি একটা কথাই বলবো আপনাদের, এখন মশাল তুলে নিতে হবে, কারণ অনেক সমস্যা বাকি রয়েছে। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে 5 বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেন। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এরপর থেকে গ্রেফতার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11 এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের কারাগারে থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।